করেন, আমরা যেই টপিকসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে স্টেপার মোটর কন্ট্রোল। তো স্টেপার মোটরকে কিভাবে কন্ট্রোল করতে হয় এবং স্টেপার মোটর সেটআপ পার্টটা দেখাইছেন এবং তার নিচে থিওরি পার্টটা দেখাইছেন। তো আজকে আমি যেটা করার চেষ্টা করব, যেগুলো আপনারা দেখছেন সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব, যাতে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো টপিকস রিলেটেড বা কোনো জায়গায়, সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। মোটর আছে, স্টেপার মোটরের নামটা শুনেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে এমন একটা মোটর যেটা স্টেপ বাই স্টেপ আপনার আসলে মুভ। ডিসি মোটর দেখি, সেই ডিসি মোটরের যে কনসেপ্টটা থাকে সেই কনসেপ্টটা কি, ডিসি মোটরের ব্যাপারটা হচ্ছে সেই মোটরটা কিন্তু আমি যখন সেটার মধ্যে প্লাস আর মাইনাস দেই সেটা কিন্তু রোটেট করতে থাকে, তাহলে সেটা কিন্তু কন্ট্রোল একটা স্পেসিফিক ডিগ্রিতে রোটেট করানোটা সম্ভব হয়। কিন্তু আমি যদি চাই একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে একটা মোশন হবে, যে এটা কি 5 ডিগ্রিতে গেছে, যদি 5 ডিগ্রিতে যায় আপনি ইনপুটটা বন্ধ করে দিবেন। তার মানে আপনাকে একটা কন্ট্রোল মেকানিজম দিয়ে এই মোটরটাকে চালাইতে হবে। এই কন্ট্রোল মেকানিজম দিয়ে যখন এই মোটরটাকে চালানো হয়, সেই মোটরটার একটা নাম আছে, সেটাকে বলা হয় ডিসি গিয়ার মোটর। আপনারা যে ডিসি গিয়ার মোটরটা বিভিন্ন সময় ইউজ করে থাকেন, এটা আসলে একটা কন্ট্রোল সার্কিট দিয়ে ডিজাইন করা হয়। আপনাদের কন্ট্রোল ল্যাব যেটা আছে সেখানেও এক সময়, অ্যাকচুয়ালি এখনো সেটআপটা আছে, এখন আসলে ওইভাবে ইউজ করা হয় না। তো সেখানে আসলে একটা ডিসি গিয়ার মোটর কিভাবে ডিজাইন করা যায় সেটা আছে। এটা আসলে একটা মোটরের মধ্যে যদি আপনি কন্ট্রোল মেকানিজম করে দেন, তার মানে আপনি আউটপুটটা দেখতে থাকবেন, সেটা যদি একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে পৌঁছা যায় আপনি ইনপুট দেওয়া বন্ধ করে দিবেন। তো এইভাবে আপনি একটা ডিসি গিয়ার মোটরকে কাজ করাতে পারেন। কিন্তু একটা ডিসি গিয়ার মোটরের যে কনসেপ্টটা, সেখানে আপনি বুঝতেছেন একটা কন্ট্রোল মেকানিজম দিয়ে কাজটা করতে হয়। আর ডিসি গিয়ার মোটরের আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে এই মোটরে কিন্তু আপনার টর্কটা তেমন বেশি হয় না। কিন্তু আমরা যদি ভালো অ্যামাউন্টে টর্ক চাই, তখন আমাদের আসলে যেটা ইউজ করতে হয়, বিভিন্ন রকম ব্রাশলেস মোটর ইউজ করতে হয়, এবং সেই সব পারপাসে আসলে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্টেপার মোটর। টর্কটা কেন ইম্পর্টেন্ট আমরা সবাই কম বেশি এগুলো জানি মনে হয়। সেটা হচ্ছে আমি যদি অনেক ভারী কিছুকে টানতে চাই বা অনেক বেশি লোডকে ড্রাইভ করতে, আসলে হাই টর্ক অনেক ইম্পর্টেন্ট। যেমন কথা কথা আমি একটা এটিএম মেশিনের মধ্যে একটা মোটর সেট করলাম, যেটার মধ্যে আমার যে টাকাগুলো আছে সেগুলো বের হবে, বা আমার যে কার্ডটা আছে সেটা ইনসার্ট হবে। তো আপনি বুঝতেই পারতেছেন, আপনি যখন কার্ডটা দেন, সেই মোটরটা যদি নষ্ট হয় আপনার কার্ডটা নিবে কিন্তু আর দিবে না, তাহলে কিরকম একটা ম্যাসাকার সিচুয়েশন হবে। আপনি একবার কার্ডটা দিবেন, কার্ডটা রেখেই দিবে, কার্ডটা দিবে না। তো কত ইম্পর্টেন্ট এখানে এই মোটরটা, যে সে যখন নিচ্ছে এবং সেম ওয়েতে একই ভাবে সে আসলে বের করে দিচ্ছে। তো এই যে এই যে আমি একটা আউটপুটের কন্ট্রোলের কথা বললাম, স্পেসিফিক অ্যাঙ্গেলে কন্ট্রোল বললাম, এইসব ক্ষেত্রে কিন্তু আসলে স্টেপার মোটর ইউজ করা হয়। এটা ছাড়াও আপনাদের যে প্রিন্টার আছে, আপনারা হয়তো জানেন যে প্রিন্টারের মধ্যে একটা বিভিন্ন আসলে পেজটাকে টানা হচ্ছে, টাইপ করা হচ্ছে, বিভিন্ন ওয়ার্কিং এ কিন্তু আসলে স্টেপার মোটর থাকে। ওয়ান্স আপন টাইম যখন আসলে স্টেপার মোটর এত অ্যাভেলেবল ছিল না, মানুষজন কিন্তু এরকম পুরানা প্রিন্টার বা বিভিন্ন ডিভাইস থেকে স্টেপার মোটর খুলে আসলে ইউজ করতো আর কি। তো এই স্টেপার মোটর গুলো আসলে বিভিন্ন জায়গায় আছে। স্টেপার মোটরের মেইন কনসেপ্টটাই হচ্ছে এটা আসলে একটা মোটর, যে মোটরটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে স্টেপ ওয়াইজ রোটেশন করা যায়। এই স্টেপ ওয়াইজ রোটেশন যেটা করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে। তার মানে আমি ইনপুটে ইলেকট্রিক্যাল ইম্পালস দিব, সেটার উপর বেস করে আমি মোটরের রোটেশন পাবো। তাহলে দেখেন আমি ইনপুটে দিচ্ছি কি ইলেকট্রিক্যাল, আর আউটপুটে কি পাচ্ছি মোটরের রোটেশন, তার মানে মেকানিক্যাল। তাহলে এটা আসলে এক ধরনের কি ধরনের ডিভাইস, এটা হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যেখানে আপনি ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছেন কিন্তু আউটপুটে মেকানিক্যাল একটা কি পাচ্ছেন, চেঞ্জ পাচ্ছেন, বা মোটরে একটা রোটেশন পাচ্ছেন। তো এই জিনিসটা স্টেপার মোটরটা কিভাবে কাজ করে বা স্টেপার মোটর কিভাবে ড্রাইভ করতে হয়, জিনিসটা আসলে আমাদের খুবই জানা দরকার, এবং সেটার জন্য এক্সপেরিমেন্টটা। এখন আপনি বলতে পারেন যে স্যার পাওয়ার ইলেকট্রনিক্সে বেসিক্যালি স্টেপার মোটরের কাজ কি। একটু খেয়াল করেন, আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর মেইন কনসেপ্ট আমরা ফার্স্টে ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বলা হয়। তার মানে ইন্ডাস্ট্রিতে আপনি যে সব ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করবেন, সেগুলোর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে কিছু ক্রাইটেরিয়া হচ্ছে এটা হাই কারেন্ট কন্ট্রোল করতে হতে পারে, হাই পাওয়ার কনজাম্পশন ক্যাপাবিলিটি থাকতে হবে, এটার মধ্যে লসটা মিনিমাম হতে হবে, এবং এটা কিন্তু খুবই এফিশিয়েন্ট হতে হবে। তার মানে আমি যদি একটা মোটরের পার্সপেক্টিভ জিনিসটা চিন্তা করি, ইন্ডাস্ট্রিতে যেসব মোটরগুলো ইউজ করা হয়, বা আমি যে একটা স্পেসিফিক রোটেশন ক্রিয়েট করতে চাই কোনো একটা শাফটের মধ্যে, মনে করেন একটা একটা সিলিন্ডার মুভ করতেছে, সেই সিলিন্ডারটাকে আমি
মনে করেন একটা কোকের ফ্যাক্টরি, সেই কোকের মধ্যে আপনার সিলিন্ডার মুভ করতেছে, কোকটা আপনার কোক ভর্তি হয়ে গেলে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিবেন, পিএলসি তে যেরকম দেখেন। তো এই যে জিনিসগুলো আপনি করতে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে, সেগুলো যদি আপনি প্রিসাইজ অ্যাঙ্গেলে কাজটা করতে চান, বা আপনি যদি একদম হাই টর্কে জিনিসটা কাজ করতে চান, তার মানে হাই এফিশিয়েন্ট একটা মোটর ইউজ করতে চান, তখন কিন্তু আপনাকে আসলে ইউজ করতে হচ্ছে স্টেপার মোটর। কারণ আপনি যে নর্মাল ব্রাশ দেওয়া যে মোটরগুলো ইউজ করেন সেখানে আসলে প্রচুর লস থাকে। তো এসব বিএলডিসি মোটর বা ব্রাশলেস ডিসি মোটরের মধ্যে আসলে এই যে কনসেপ্টটা বা এই ধরনের লসটা আসলে কম থাকে। তো এটার জন্য এগুলা বিভিন্ন প্রবলেমের দূর করার জন্য আসলে স্টেপার মোটর এমন একটা সলিউশন যেটার মাধ্যমে আপনি প্রিসাইজ অ্যাঙ্গেল পাবেন, এবং এটার মাধ্যমে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন, আপনি এটার আউটপুট অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি একটা হাই টর্ক পাবেন, যেটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার। হাই টর্ক তার মানে হচ্ছে অনেক বেশি লোডকে ক্যালকুলেট করতে পারা। সেই জন্য আসলে আপনাদের পাওয়ার ইলেকট্রনিক্স এই জিনিসটা দেখানো হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন রকম মেশিন গুলো আছে, ম্যাক্সিমাম মেশিনে যেখানে মোটর লাগে সবখানে আসলে ইন্ডাস্ট্রির আপনার এই আমরা বলতে পারি স্টেপার মোটরটা লাগে। যেমন আমরা প্রিন্টার, ক্যামেরা, রোবোটিক আর্ম, বিভিন্ন রকম এটিএম মেশিন, ভিডিও ক্যামেরা, 3D প্রিন্টার, সব জায়গাতে আসলে স্টেপার মোটরটা লাগে। তো এই স্টেপার মোটরটা দেখতে কিরকম, এটা যেহেতু আপনারা অলরেডি জানেন, আমি ডিসকাশন করতেছি, তো আমি একটু ফার্স্ট জিনিসটা ডিসকাস করার চেষ্টা করি। একটা স্টেপার মোটর দেখতে কিরকম। একটা স্টেপার মোটর আমরা যদি দেখি, স্টেপার মোটরের অন্যান্য মোটরের মতোই এটা দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, আরেকটা হচ্ছে রোটেটিং পার্ট। তো স্ট্যাটিক পার্টটাকে আমরা বলি স্টেটর, আর রোটেটিং পার্টটাকে আমরা বলি রোটর। তার মানে এটার আসলে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। তো এটার যে স্টেটর থাকবে, স্টেটরটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটার মধ্যে অনেকগুলো টিথ থাকে, সেখানের মধ্যে কয়েল পেঁচানো থাকে। এই কয়েলগুলো পেঁচে কি করা হয়, এই কয়েলগুলোর মধ্যে আপনি যখন কারেন্ট দিবেন তখন এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তার মানে স্টেটরগুলো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য ইউজ করা হচ্ছে। তার মানে স্টেটরগুলো কিন্তু স্থির থাকবে, কিন্তু মুভ করবে কে, মুভ করবে রোটেটিং পার্টটা। তো এই রোটেটিং পার্টটা যে মুভ করবে সেটার উপর বেস করে কোন কনস্ট্রাকশন রোটরটা বানানো হচ্ছে, এটার উপর বেস করে রোটরের কি দিয়ে বানানো হচ্ছে এটার উপর বেস করে কোড থাকে। এই আয়রন কোডটার মধ্যে যখন ম্যাগনেটিক ফিল্ডের পাথটা যায় সেটার উপর বেস করে রোটরের মুভমেন্ট আসে। তার মানে ভেরিয়েবল রিলাক্টেন্সে কিন্তু কোনো ম্যাগনেট নাই, সেখানে একটা আয়রন কোড থাকে, যেটা আসলে কিছু সময় পর পর আসলে ম্যাগনেটিক ফিল্ডের কারণে ম্যাগনেটের মতো কাজ করে। আর হাইব্রিড মেথডে কি থাকে, হাইব্রিড মেথডে ভেরিয়েবল রিলাক্টেন্সও থাকে এবং পার্মানেন্টও থাকে, দুইটা কম্বিনেশন করে হাইব্রিড স্টেপার মোটরটা কাজ করে। তো আমরা স্টেপার মোটরে এই যে তিনটা ক্লাসিফিকেশন দেখলাম, পার্মানেন্ট ম্যাগনেট, ভেরিয়েবল রিলাক্টেন্স, আয়রন কোর এবং হাইব্রিড, এই তিনটা ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট করা হয়েছে ডিপেন্ডিং আপন রোটরের ক্লাসিফিকেশন বা রোটরটা দেখতে কিরকম। তাহলে একটু খেয়াল করেন, এই যে রোটরটা দেখতে কিরকম সেটার উপর যে তিনটা ভাগ ডিসকাস করলাম, সেটার মধ্যে আমরা আজকের এক্সপেরিমেন্টে বা আমরা যে স্টেপার মোটর এক্সপেরিমেন্টটা দেখবো, সেখানে যে স্টেপার মোটরটা ডিসকাস করব সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ। তার মানে আমাদের স্টেপার মোটরের মধ্যে কিন্তু রোটরে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে, যে পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে নর্থ পোল সাউথ পোল থাকবে, এবং সেই নর্থ পোল সাউথ পোলের মাধ্যমে আমরা যখন স্টেটরে একটা ম্যাগনেটিক ফিল্ড দিব, সেখানে অ্যাট্রাকশন বা রিফ্লেকশন হবে, সেটা বেস করে রোটরে একটা মুভমেন্ট আসবে। সেটাই আমরা এখন ডিসকাস করার চেষ্টা করব। তাহলে এই যে আমরা তিনটা ক্যাটাগরি বললাম, সেগুলা ডিপেন্ডিং আপন কি, ডিপেন্ডিং আপন কিসের উপর, আমাদের কি হবে একটু খেয়াল করেন। পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে আমি আগেই বলছি এখানের মধ্যে কি থাকবে, রোটরটার মধ্যে একটা ম্যাগনেট থাকবে। তাহলে ম্যাগনেট থাকলে এখানে মধ্যে সাউথ পোল নিচে ক্রিয়েট করি, তাহলে খেয়াল করেন, তাহলে নর্থ পোলটা কি সাউথ পোলে অ্যাট্রাক্ট হবে, এবং তার মানে আমি যদি যেটাকে এনার্জাইজ করতেছি যে কয়েলটাকে, তার মানে যেখানে সাউথ পোল আনতেছি সেখানের মধ্যে ম্যাগনেটটা আসলে অ্যাট্রাক্ট হয়ে চলে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে সাউথ পোলটা আনি তাহলে এই নর্থ পোলটা এখানে অ্যাট্রাক্ট হয়ে যাবে, আর এখানে যদি নর্থ পোল আনি তাহলে এখানের মধ্যে এটা অ্যাট্রাক্ট হয়ে যাবে। তাহলে খেয়াল করেন আমি দুই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলাম, উপরে আরেক জায়গায় নিচে, ওকে, এই দুইটাই। তারপর আমি যদি ম্যাগনেটিক ফিল্ড এই দুইটাতে ক্রিয়েট করি, এমন ভাবে ক্রিয়েট করছি দেখেন, এখানে নর্থ পোলটা এখানে সাউথ পোলে অ্যাট্রাক্ট হবে, এখানে সাউথ পোলটা এখানে নর্থ পোলে অ্যাট্রাক্ট হবে, তাহলে রোটরটা কিন্তু কি হবে, আবার মুভ করবে।
তারপর আমি যদি এটাকে আবার আরেক জায়গায় নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করি, তাহলে সেটা আবার দেখেন সেই হিসেবে নর্থ পোল সাউথ পোল হিসেবে রোটেশন হবে। তাহলে দেখেন রোটেশনটা কিরকম হচ্ছে, ফার্স্টে রোটরের পজিশন যদি এই জায়গাতে আমরা যদি ধরি এরকম থাকে, 1 নম্বর স্টেপে, 1 নম্বর স্টেপে রোটরটা মনে করেন এই জায়গায় আছে, 2 নম্বর স্টেটে রোটরটার পজিশন কোন দিকে চলে গেল, স্ট্রেইট। 3 নম্বর স্টেটে রোটরটার পজিশন কোন জায়গায় চলে গেল, খেয়াল করেন কোন জায়গায় চলে গেছে, আমরা যদি কোনটাকে বলি, এটাকে বলি, কোন জায়গায় চলে গেছে, এখানে। আর 4 নম্বর পজিশন রোটর পজিশন কোথায় গেছে, এখানে। তার মানে দেখেন আমরা যেভাবে করে এটাকে ডিজাইন করতেছি, এটাকে যদি 3 বলি আর এটাকে যদি 4 বলি, তাহলে দেখেন 1 2 আমাদের মোটামুটি রোটরের পজিশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পজিশনে রোটরটা মুভ করবে। তো এই যে কথাটা বললাম, এটা অবশ্যই একটা বেসিক আইডিয়া দিলাম, কিছুক্ষণ পর আমি স্টেপ স্পেসিফিক দেখাবো কিভাবে আমি রোটেশনটা করব। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি, আমি যখন কোনো একটা স্টেটরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করব, সেই ম্যাগনেটিক ফিল্ডের উপর বেস করে পার্মানেন্ট ম্যাগনেটে রোটরটা মুভমেন্টটা করে। এবং মুভমেন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেটরের মধ্যে এইরকম একটা নর্থ পোল সাউথ পোলের ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করতে হবে। তো এখন কথা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করব, বা এইভাবে আমরা নর্থ পোল সাউথ পোল কিভাবে ক্রিয়েট করব এবং সেটার উপর বেস করে আমরা কিভাবে রোটরটাকে মুভ করাবো। তাহলে আমরা রোটরটাকে মোটামুটি কিভাবে মুভ করতেছি সেটা কিন্তু বুঝে গেছি। এক সাইডে যদি নর্থ পোল থাকে আর আরেক সাইডে যদি আমি যদি এনার্জাইজ করে ফেলি স্টেটরের সাউথ পোল, তাহলে সেখানে অ্যাট্রাক্ট করবে, এবং ভাইস ভার্সা, সাউথ পোল থাকলে নর্থ পোল দিলে অ্যাট্রাক্ট করবে। তাহলে আমরা কয়েলটাকে যখন এনার্জাইজ করার কথা বলবো, অ্যাকচুয়ালি সেখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে সেখানে একটা নর্থ পোল সাউথ পোল আমরা আসলে ক্রিয়েট করার চেষ্টা করি। তো এই যে নর্থ পোল সাউথ পোলের কনসেপ্টটা আছে, আমি কিভাবে নর্থ পোল সাউথ পোলটা আসলে আনবো কোন একটা স্টেটারের মধ্যে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে যদি আমি একটু ক্লিয়ারলি দেখাই, সেটা হচ্ছে আমরা সবাই মনে হয় ফ্যারাডেসের এই লটা জানি, রাইট হ্যান্ড রুলটা জানি। সেটা হচ্ছে কোন একটা আমার থাম্বগুলোর মধ্যে দিয়ে যদি আমি বলি যে এখানে আমার কারেন্ট মুভ করতেছে, এটা আমার সার্কুলার কারেন্ট আছে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু আমার থাম্ব বরাবর হবে। তাহলে দেখেন আমরা যদি ফিঙ্গার গুলোকে চিন্তা করি সার্কুলার ওয়েতে আমার কারেন্টটা মুভ করতেছে, তাহলে আমার থাম্ব কিন্তু রিপ্রেজেন্ট করে কোন দিকে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হবে। এটা আসলে ভাইস ভার্সা আমরা জানি। উল্টা আমি যদি সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করি, কারেন্টের ডিরেকশন ওইভাবে পাওয়া যায়। তাহলে আমরা যদি এই ওয়্যারটাতে একটু চিন্তা করি, আমি এখানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে চাই নর্থ পোল সাউথ পোল, তো এটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে খেয়াল করেন একটু দেখেন এই স্টেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক এখানে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন, কয়েলটাকে আপনার চালাচ্ছে উপর থেকে নিচে। তাহলে আমি যদি এখানের মধ্যে কারেন্ট দিই, তাহলে কি হবে বলেন তো, কারেন্টটার ডিরেকশন কি হবে, উপর থেকে নিচে গিয়ে এই সাইডে বের হবে। তাহলে আপনি যদি একটু থাম্ব রুলটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন তো এখানে এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে ডিরেকশন হবে না। থাম্ব রুলটা ইউজ করেন কারেন্টের ডিরেকশন থেকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি উপরের দিকে এদিকে ডিরেকশন হয়, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা ক্রিয়েট হবে সেটা যদি আমরা বলি সেটা ডিরেকশন, তাহলে দেখেন সেটা এদিক থেকে কি এদিকে যাওয়া শুরু করবে না। তাহলে খেয়াল করেন আমরা যখন কোন একটা ম্যাগনেটের মধ্যে বলি যেটা ম্যাগনেটিক ফিল্ডটা, যেদিক থেকে ম্যাগনেটিক ফিল্ডটা বের হয় আর যেদিকে ঢুকে, কারো কি মনে আছে যেদিক থেকে বের হয় এটা কোন পোল হিসেবে কাজ করে, যেদিক থেকে ফ্লাক্সটা বের হয় সেটা কোন পোল হিসেবে কাজ করে, সেটা নর্থ পোল, আর যেদিকে ঢুকে সেটা হচ্ছে সাউথ পোল। তাহলে খেয়াল করেন যখনই আপনি এইভাবে ক্রিয়েট করতেছেন, তাহলে এটা কিন্তু বেসিক্যালি নর্থ পোল হয়ে যাচ্ছে আর এটা কিন্তু সাউথ পোল হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আপনি কিন্তু ইজিলি নর্থ পোল আর সাউথ পোল ক্রিয়েট করতে পারেন কিভাবে, একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটাকে ফ্লো করে। সেম ভাবে আপনি যদি এইটার মধ্যে দেখেন, এই ফেজ বিটার মধ্যে, এটার মধ্যে আমরা যদি কারেন্টের ডিরেকশন চিন্তা করি, কারেন্টের ডিরেকশন চিন্তা করলে দেখেন তো কারেন্টের ডিরেকশন কোন দিকে যাচ্ছে, এই ভিতরে, বের হচ্ছে কোন দিকে, এদিকে। তাহলে একটু দেখেন তো ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে হবে, এই ডিরেকশন হবে না। তাহলে ফ্লাক্সটা যদি এখন বের হয়, তাহলে এটা কি হবে, নর্থ পোল হবে, আর এটা হয়ে যাবে সাউথ পোল। তাহলে দেখেন যে কোনো স্টেটারের মধ্যে নর্থ পোল আর সাউথ পোল আনতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে পিনগুলো দেওয়া আছে বা এই যে আমার পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে কারেন্টটাকে ফ্লো করতে হবে। খুবই সহজ কনসেপ্ট, আমাকে কারেন্টটাকে ফ্লো করতে হবে। তাহলে কারেন্টটাকে ফ্লো করার জন্য আমি কি করতে পারি, মনে করেন আমি এখানে কারেন্ট ফ্লো করতে চাচ্ছি, তাহলে এদিকে কি করব, 5 ভোল্ট দিব, আর এখানে কি করব, এখানে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিব, তাহলে এখানের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে। আর যদি আমি এখন উল্টাটা করি, যদি আমি এখানে 0 ভোল্ট দেই আর এখানে 5 ভোল্ট দেই, তাহলে কি হবে বলেন তো, কারেন্টের ডিরেকশনটা কি হবে, উল্টা হয়ে যাবে। এবং উল্টা হয়ে গেলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এটা কি বুঝতে পারতেছেন?
কারেন্টের ডিরেকশন যদি উল্টা হয় তাহলে অবশ্যই আমাদের থাম্বস রুল হিসেবে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটার ডিরেকশনটাও কিন্তু উল্টা হয়ে যাবে। তার মানে আমার এনার্জাইজের রোটরের পজিশনও সেই হিসেবে আসলে মুভ করবে, কারণ নর্থ পোল আর এখানে নর্থ পোল আছে, এটা ডিফ্র্যাক্ট করবে, আসলে বেসিক্যালি সাউথ পোল তখন অ্যাট্রাক্ট করবে, তো রোটরের পজিশন সেই হিসেবে মুভ করবে। তাহলে রোটরটাকে আমরা আসলে মুভ করাবো অ্যাকর্ডিং টু আওয়ার কি আমাদের স্টেটরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা, এবং এই যে স্টেটের মধ্যে নর্থ পোল সাউথ পোল আছে সেটা ক্রিয়েট করব কিভাবে, সেটা ক্রিয়েট করব এই যে আমার দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে প্লাস মাইনাসের মাধ্যমে আমি যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে চাই সেই হিসেবে আমি এটার মধ্যে পোলারিটিটা দিয়ে দিব। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, আমি তাহলে এখানের মধ্যে যদি একটা ফ্লাক্স ক্রিয়েট করতে চাই তাহলে এখানের মধ্যে আমার কয়টা পোলারিটি দিতে হচ্ছে দেখেন তো। একটার মধ্যে আমাকে কি দিতে হবে 5 ভোল্ট, আরেকটার মধ্যে কি দিতে হবে গ্রাউন্ড, তাহলে কয়টা পোলারিটি দিতে হবে, দুইটা পোলারিটি দিতে হবে না। এই ধরনের তার মানে কোন একটা ফ্লাক্স ক্রিয়েট করতে পারে নর্থ পোল ক্রিয়েট করতে রোটরটাকে মুভ করার জন্য এখানে কিন্তু দুইটা পজিশনে বা দুইটা পিনের মধ্যে পোলারিটি দিতে হয়। এই ধরনের স্টেপার মোটরকে বলা হয় বাইপোলার স্টেপার মোটর, যেগুলোর মধ্যে দুইটা পিনের মধ্যে পোলারিটি দিয়ে আপনাকে স্টেপার মোটরটাকে ড্রাইভ করতে হবে। এটা ছাড়াও আরেক রকম স্টেপার মোটর আছে যেটা আমরা ল্যাবে ইউজ করি, সেটা হচ্ছে মাঝখানে একটা কমন পয়েন্ট থাকে, এই পয়েন্টটাকে আপনার গ্রাউন্ড করে যদি আপনি রেখে দেন তাহলে আপনার কিন্তু আর পোলারিটি দিতে হবে না। খেয়াল করেন, আপনি যদি এখানে একটা পয়েন্টে গ্রাউন্ড থাকে তাহলে দেখেন আপনি যদি এখানে কারেন্টটাকে ফ্লো করতে চান এইদিকে তাহলে আপনি কি করবেন, আপনি এখানের মধ্যে 5 ভোল্ট যদি জাস্ট একটা সাইডে যদি আপনি 5 ভোল্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এটার মধ্যে একটা ফ্লাক্স পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাকে তখন দুইটা পিনের মধ্যে ভ্যালু দিতে হচ্ছে না, আপনি এই যে কমন পয়েন্ট যেটা আছে কমন পয়েন্টের মধ্যে একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে রাখেন, গ্রাউন্ড দিয়ে রাখেন, তাহলে আপনি কি হবে, আপনি একটা সাইডের মধ্যে একটা পিনের মধ্যে একটা পোলারিটি দিয়ে আপনি আসলে এই কয়েলটাকে এনার্জাইজ করে ফেলতে পারবেন, কারণ একটা কিন্তু কমন আছে সেটা আপনি বাইরে থেকে ভ্যালু দিয়ে রাখলেন। তার মানে এই যে আমরা ভ্যালুটা দিতেছি স্পেসিফিক 5 ভোল্ট দিতেছি বা এখানে আমরা 0 দিতে পারি বা -5 ভোল্ট দিয়ে কারেন্টের ডিরেকশন চেঞ্জ করতে পারি, যখন আমি এরকম একটা পিনকে কন্ট্রোল করে কাজ করব সেই ধরনের স্টেপার মোটরকে বলা হয় ইউনিপোলার স্টেপার মোটর। এবং সেই ইউনিপোলার স্টেপার মোটরে কি হয়, মাঝখানে একটা কমন পয়েন্ট থাকে, এই কমন পয়েন্টটা আপনাকে কি করবে, আপনাকে হেল্প করবে যে এটাকে যদি আপনি গ্রাউন্ড করে দেন তাহলে আপনি কারেন্টের ডিরেকশন কন্ট্রোল করার জন্য আরেকটা যে পিন আছে, এখানে একটা পিন আছে, এখানে একটা পিন আছে, আপনি এই পিনটাকে এনার্জাইজ করলে এই কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে, এই পিনটাকে এনার্জাইজ করলে এটাকে এনার্জাইজ হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে এটা কোন ডিরেকশনে নর্থ ক্রিয়েট করবেন কোনটাকে সাউথ করবেন সেটা এনার্জাইজ করার ক্যাপাবিলিটি আপনার তখন এসে যাবে যে কোনো একটা পিন। তার মানে এই পিনগুলোর মধ্যে আমি যদি স্পেসিফিক প্যাটার্নে একটা পটেনশিয়াল দিই ভোল্টেজ দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা স্টেপার মোটরে রোটেশন পেয়ে যাচ্ছি। যেহেতু এখানে একটা পিনকে কন্ট্রোল করে এই কাজটা করা হয় সেজন্য এটাকে বলা হয় ইউনিপোলার স্টেপার মোটর, এবং আমরা আজকে ল্যাবে কিন্তু ইউনিপোলার স্টেপার মোটরই ডিজাইন করি। ওকে, তো আমরা যে স্টেপার মোটর বা ইউনিপোলার বা বাইপোলার বলি সেটার মধ্যে যখন আমরা বলি সেটাকে এনার্জাইজ করতেছি, সারা জীবনের জন্য এটা মাথায় রাখবেন, এনার্জাইজ মানে এখানের মধ্যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছি, এবং সেটা ক্রিয়েট করার কনসেপ্টটা কিন্তু খুব সহজ। আমি যদি বাইপোলারে চিন্তা করি তাহলে এখানে দুইটা পয়েন্ট থাকবে, আমি যদি এটা কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনে করি থাম্বস রুল হিসেবে নর্থ পোল কি হবে, নর্থ পোল হবে এটা আর সাউথ পোল হবে এটা। ওকে, আর যদি আমি এটাকে ইউনিপোলার চিন্তা করতাম তাহলে এখানে একটা কমন পয়েন্ট থাকতো, আমি এখানে যদি প্লাস দেই তাহলে এখানে কারেন্টটা ফ্লো করবে, আর আমি এখানে যদি মাইনাস দেই কারেন্টটা তখন অপোজিট ডিরেকশনে ফ্লো করবে। এটার উপর বেস করে আমরা আসলে ইউনিপোলার কন্ট্রোল করতে পারি। তার মানে মেইন কথা হচ্ছে আমি যখন বলি কোনো কয়েল একটা এনার্জাইজ হচ্ছে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, সেটার মধ্যে কিন্তু আমরা আসলে এরকম নর্থ পোল আর সাউথ পোল ক্রিয়েট করি, এবং পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে সেখানেও কিন্তু একটা নর্থ পোল আর সাউথ পোল থাকে, আমরা জানি নর্থ পোল আর সাউথ পোল অ্যাট্রাক্ট করবে এবং আর দুইটা নর্থ পোল একটা একটাকে রিফ্লেক্ট করবে, তো সেটার কনসেপ্টের উপর বেস করে রোটরটা আসলে মুভ করে। তাহলে আমরা যখন কয়েলটাকে এনার্জাইজ করব এমন ভাবে এনার্জাইজ করব যাতে আমার রোটরটা সিকোয়েন্সিয়ালি মুভ করতে থাকে। ওকে, তাহলে খেয়াল করেন এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে আমরা কয়েলটাকে এনার্জাইজ করবো এই কথাটা বললাম সেটা আমরা কিভাবে করব। তাহলে খেয়াল করেন আমাদের এই যে কয়েল আছে আমরা অলরেডি বুঝছি আমাদের 4টা কয়েল থাকতে পারে, এবং 4টা কয়েলের মধ্যে আমরা যদি ইউনিপোলার ডিজাইন করি তাহলে প্রত্যেকটা কয়েলকে আমরা আলাদা আলাদা কি বলে ভোল্টেজ দিয়ে কিন্তু এনার্জাইজ করতে পারবো। কেন, দেখেন এই কমনটার মধ্যে আমি যদি এখন 0 কানেক্ট করে রাখি, কথা এখানে আমি গ্রাউন্ড দিয়ে রাখলাম, তাহলে দেখেন আমি যদি এন এর মধ্যে 5 ভোল্ট দিই তাহলে এই কয়েলটা কি এনার্জাইজ হয়ে যাবে না, কারণ কি এই কয়েলের মধ্যে তখন কারেন্ট ফ্লো করবে, এবং এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করলে এটার মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তার মানে এই কয়েলটা তখন এনার্জাইজ হয়ে যাবে। এবং আমাদের যে রোটরটা আছে সকল রোটরটা কি হবে, এই যেটা ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের ক্রিয়েট হয়েছে বা যে কয়েলটা এনার্জাইজ হয়েছে সেই কয়েল বরাবর পজিশনটা নিয়ে নিবে। ক্লিয়ার, তাহলে দেখেন আমি একটা পজিশনের মধ্যে কয়েলটাকে এনার্জাইজ করে সেটাকে এখানে নিয়ে আসছি। এবার যদি আমি এটাকে এনার্জাইজ না করে পরের এনবিটাকে এনার্জাইজ করি,
মনে করেন আমি দুইটাকে এনার্জাইজ করলাম, এটাকে এনার্জাইজ করলাম, এটাকে এনার্জাইজ করলাম, তাহলে দুইটা কয়েল যদি এনার্জাইজ হয় তাহলে আমার রোটরটা কি হবে, এই দুইটার মাঝখান বরাবর যাবে। তাহলে দেখেন রোটরের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আমি যদি রোটরের পজিশনটা চেঞ্জ করতে চাই, কিভাবে রোটরের পজিশনটা চেঞ্জ করব বা আমি কয়েলগুলোকে কিভাবে এনার্জাইজ করব, কয়টা কয়েলকে একসাথে এনার্জাইজ করব, এটার উপর বেস করে এই স্টেপার মোটরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। তার মানে আপনি কয়টা কয়েলকে সাইমালটেনিয়াসলি এনার্জাইজ করতেছেন এটার উপর বেস করে। এগুলার কিছু ভাগ হচ্ছে, একটাকে বলা হয় ওয়েভ ড্রাইভ, একটাকে বলা হয় ফুল স্টেপ, একটাকে বলা হয় হাফ স্টেপ, আরেকটার নাম হচ্ছে মাইক্রো স্টেপ। ওয়েভ ড্রাইভের ক্ষেত্রে কি করা হয়, ওয়েভ ড্রাইভের ক্ষেত্রে সাইমালটেনিয়াসলি একটা কয়েলকে এনার্জাইজ করা হয়। তার মানে ব্যাপারটা কিরকম, ওয়েভ ড্রাইভের ক্ষেত্রে শুধু হয় এন এনার্জাইজ থাকবে, তারপর এনবি এনার্জাইজ হবে, তারপর এনসি, তারপর এনডি। তাহলে দেখেন সাইমালটেনিয়াসলি একটা কয়েল যদি এনার্জাইজ হয় তাহলে আমরা বলতে পারি ইনিশিয়াল অবস্থায় রোটরের অ্যাঙ্গেল থাকবে কি এন এ বরাবর, যদি আমি এন এ কে এনার্জাইজ করি। তারপর রোটরের অ্যাঙ্গেল কই থাকবে, যদি আমি এন এ কে এনার্জাইজ না শেষ করে এনবি কে এনার্জাইজ করি, রোটরের অ্যাঙ্গেল কি এই জায়গায় হবে। তারপর যদি এনসি কে এনার্জাইজ করি, অ্যাঙ্গেলটা এদিকে হবে। তারপর যদি আমি এনডি কে এনার্জাইজ করি, অ্যাঙ্গেলটা কি এসেটা হবে। তাহলে আমি যখন একটা একটা করে এনার্জাইজ করব, আমরা দেখলেই কিন্তু বুঝতে পারতেছি আমার স্টেপিং অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। তার মানে আমরা যদি 90 ডিগ্রি অ্যাপার্ট এখানে স্টেপ করতে চাই, স্টেপিং করতে চাই, তাহলে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে ওয়েভ ড্রাইভের মাধ্যমে করতে পারি। ওকে, আচ্ছা, এর পরের যে মেথডটা আছে সেটার নাম হচ্ছে ফুল স্টেপ ড্রাইভ। ফুল স্টেপ ড্রাইভ মানে হচ্ছে আপনি একই সাথে দুইটা করে করে কয়েলকে এনার্জাইজ করবেন। তার মানে আপনি একই সাথে এন এ আর এনবি কে এনার্জাইজ করবেন। তাহলে দেখেন এন এ আর এনবি দুইটাকেই যদি আপনি এনার্জাইজ করেন, আপনার মোটরের পজিশনটা কি হবে, দুইটার মাঝ বরাবর হবে, রাইট। এরপর আপনি যদি এন এ এনবি কে এনার্জাইজ করছেন, এরপর আপনি কাকে এনার্জাইজ করবেন, এনবি আর এনসি কে এনার্জাইজ করলেন। এই দুইটা যদি এনার্জাইজ হয়, রোটরের পজিশন কোন দিকে হবে, এই দুইটার মাঝ বরাবর হবে। ওকে, এবার আপনি যদি এনসি আর এনডি কে এনার্জাইজ করেন, রোটরের পজিশন কি রকম হবে, এই ডিরেকশনে হবে। ওকে, আর যদি আপনি এরপর কি করেন, এনডি আর এনএ কে এনার্জাইজ করেন, তাহলে আপনার রোটরের পজিশন কি হবে, এই ডিরেকশন হবে। তাহলে দেখেন আপনি যখন ওয়েভ ড্রাইভ করছেন তখন কিন্তু আপনি 90 ডিগ্রি অ্যাপার্ট ভ্যালু পাচ্ছিলেন। আর এখন আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু এখানে কি পাচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি স্টার্ট হচ্ছে 45 থেকে, তারপর 90 ডিগ্রি অ্যাপার্ট সিগন্যাল পাচ্ছি। তার মানে এটা হচ্ছে 135, এটা হচ্ছে 225, ওকে, এটা হচ্ছে 31। তাহলে এভাবে করে আমরা আসলে 45 ডিগ্রি অ্যাপার্ট যে সিগন্যালগুলো পাচ্ছি, এই যে জিনিসটা পাচ্ছি, এটা আসলে আমরা বলতে পারি ক্লিয়ারলি যে এইখানে মাধ্যমে ফুল স্টেপ ড্রাইভের মাধ্যমে আমরা আসলে এই অ্যাঙ্গেলগুলো পেয়ে যাব। তার মানে আমাদের যদি এইরকম কোন সিস্টেম ডিজাইন করতে হয় যেখানে মধ্যে আমাদের মনে করেন 45, 135 এরকম স্টেপিং অ্যাঙ্গেল লাগবে, তাহলে আমরা তখন ফুল স্টেপ ইউজ করতে পারি। আর আরেকটা মেথড হচ্ছে হাফ স্টেপ। হাফ স্টেপ মানে হচ্ছে ফুল স্টেপ আর আমরা ওয়েভ ড্রাইভ দুইটার মিক্সচার করে। তার মানে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে শুধু এন এ কে ড্রাইভ করব, তাহলে আমার অ্যাঙ্গেলটা কি হবে, এই বরাবর। ওকে, তারপর কাকে ড্রাইভ করব, দুইটাকেই ড্রাইভ করব। তার মানে আমরা এখন মিক্সচার করে ফেলতেছি, কি করতেছি, ওয়েভ ড্রাইভ এবং হাফ স্টেপ দুইটাই মিক্সচার করে ফেলতেছি, তাহলে আমার অ্যাঙ্গেলটা এরকম হবে। তারপর আমরা শুধু এনবি কে এনার্জাইজ করব, তাহলে আমার রোটরের পজিশন কি এই দিকে থাকবে। তারপর আমরা এনবি এনসি দুইটাকে এনার্জাইজ করব, তাহলে আমার রোটরের পজিশন কি হবে, মাঝ বরাবর থাকবে। তারপর শুধু এনসি কে এনার্জাইজ করব, ওকে, তারপর এনসি এনডি কে এনার্জাইজ করব, তারপর শুধু এনডি কে এনার্জাইজ করব, তারপর এনএ এনডি কে এনার্জাইজ করব, তারপর আবার এনএ কে এনার্জাইজ করব। তাহলে দেখেন আমরা এখানের মধ্যে কিন্তু দুইটাই ইউজ করলাম। আমরা একটা একটা ইউজ করলে এটাকে আমরা বলি ওয়েভ ড্রাইভ, আর দুইটা দুইটা ইউজ করলে সেটাকে আমরা বলি ফুল স্টেপ। তো হাফ স্টেপ কোনটা, হাফ স্টেপ হচ্ছে যখন আপনি ওয়েভ আর ফুল স্টেপ দুইটাকে কম্বাইন করে ইউজ করবেন তখন সেটাকে বলা হচ্ছে হাফ স্টেপ ড্রাইভ। তার মানে স্টেপিংটা অর্ধেক হয়ে গেল। এখানের মধ্যে আগে স্টেপিং অ্যাঙ্গেল কিন্তু ছিল 90 ডিগ্রি, এখানে কিন্তু স্টেপিং অ্যাঙ্গেল কত হয়ে গেল, 45 ডিগ্রি। তাহলে আপনি যদি আরেকটু প্রিসাইজ অ্যাঙ্গেলে জিনিসটা করতে চান তাহলে সেটার জন্য আপনি কি করতে পারেন, আপনি হাফ স্টেপ মেথডটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এই যে জিনিসগুলো ডিসকাস করলাম, এই অবস্থায় আমার আপনাদের জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমার যখন স্টেপার মোটরে আমি যদি অ্যাঙ্গেলটা আরো কমাইতে চাই, কথা কথা মনে করেন আমি 22.5 করতে চাই, হাফ স্টেপের থেকেও কম স্টেপিং অ্যাঙ্গেল করতে চাই, কিভাবে আমি স্টেপার মোটরের স্টেপিং অ্যাঙ্গেলটা কমাইতে পারি, আপনাদের কি মনে হয় কিভাবে আমি স্টেপার মোটরের স্টেপিং অ্যাঙ্গেলটা কমাইতে পারবো?
কেউ একজন অ্যান্সার দেন কিভাবে আমরা স্টেপার মোটরের স্টেপিং অ্যাঙ্গেলটা কমাতে পারবো? কোন আইডিয়া নেই? কমানো মানে হচ্ছে 45 ডিগ্রিরও নিচে আনা। 45 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেল কিভাবে করতে পারবো? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এরকম 176 আপনি দেখি বলেন। আমরা 45 ডিগ্রি থেকেও কম অ্যাঙ্গেল করতে চাই, কিভাবে করতে পারবো? স্যার স্টেপ সাইজ চেঞ্জ করে। স্টেপ সাইজ কিভাবে চেঞ্জ করব? স্যার আমরা যদি স্পিড কন্ট্রোল বাড়ায় দেই স্যার, তাহলে ওই যে প্রত্যেকটা পোলে আলাদা আলাদা করে মানে ইয়া করা যায়। একটু চিন্তা করে বলেন, এটা তো আমি বলি নাই আপনাদের, হ্যাঁ? তো আপনাদের যে চিন্তা, মানে আপনারা একটু কতটুকু ব্রড চিন্তা করতে পারেন, ভিডিও দেখছেন একটু, আমি এখন একটু ডিসকাস করলাম, কি মনে হয় কোন জায়গায় আমি চেঞ্জ করে এটাকে করতে পারি, স্টেপিং অ্যাঙ্গেলটা কমাতে পারি? আচ্ছা আমি বলে দিই, একটা ওয়ে হচ্ছে আমাদের এই যে ম্যাগনেটটা আছে এখানে মধ্যে আমরা বললাম এটা হচ্ছে নর্থ, মনে করেন এটা সাউথ। আমি যদি এখানে মধ্যে অনেকগুলা পোল ইউজ করি, যদি আমি অনেকগুলো ম্যাগনেট ইউজ করি, আমি যদি বেশি ম্যাগনেট ইউজ করি তাহলে আমার স্টেপিং সাইজটা কি হয়ে যাবে, আরো কম হয়ে যাবে। তাহলে আমি যত বেশি স্টেপিং সাইজ করতে চাই, আমি চাইলে কি করতে পারি, রোটরের মধ্যে তত বেশি অ্যামাউন্ট অফ ম্যাগনেট ইউজ করতে পারি। তার মানে আমার যখন একটা স্টেপার মোটর থাকবে সেখানে মধ্যে রোটরে কতগুলো ম্যাগনেট আছে এবং স্টেপিং সাইজ মিনিমাম কত করা যায় সেটা কিন্তু ওখানে দেওয়া থাকে। তার মানে রোটরের মধ্যে স্টেপিং সাইজ কন্ট্রোল করার জন্য একটা অপশন হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের সংখ্যা বেশি হওয়া বা বেশি অ্যামাউন্ট অফ নর্থ পোল সাউথ পোল থাকা, একটা কোয়েশ্চেন। আচ্ছা, কিন্তু আমার কাছে যখন একটা স্টেপার মোটর থাকবে সেটার স্টেপিং অ্যাঙ্গেল কিন্তু ফিক্সড, সেটা কিন্তু আমার রোটরকে কন্ট্রোল করার কোনো অপশন নাই, কারণ সেটা কিন্তু ডিজাইনের সময় হয়ে গেছে। আমার কাছে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আমি এই যে স্টেপার মোটরকে এনার্জাইজ করতেছি, সেই এনার্জাইজের মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি, আমাদের স্টেপিং অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি খেয়াল করেন, যে মেথডের মাধ্যমে আমরা স্টেপিং অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারি সেটাকে বলা হচ্ছে মাইক্রো স্টেপিং মেথড। এটা কিভাবে কন্ট্রোল করবো দেখেন, আমরা কিন্তু আগেই বলছি আমি যখন কোনো একটা কয়েলকে এনার্জাইজ করবো আমার রোটরটা সেই পজিশনে চলে যায়। ওকে, তাহলে খেয়াল করেন আমরা যদি এরকম করি যে আমার একটা এই জায়গাতে মনে করেন এনএ এনার্জাইজ আছে, এনএ এনার্জাইজ, এনবি এনার্জাইজ নাই। ওকে, তাহলে খেয়াল করেন আমরা কি করলাম, এনএ টা এনার্জাইজ আছে আর এনবি টা এনার্জাইজ নেই। আমরা স্টেপ বাই স্টেপ এন এর এনার্জাইজেশন আস্তে আস্তে কমাবো আর এনবি এর এনার্জাইজেশন আস্তে আস্তে বাড়াবো। তার মানে খেয়াল করেন এন এর মধ্যে আমরা যে কারেন্টটা দিতেছি সেই কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে কমাবো, তাহলে এটা এনার্জাইজেশন আস্তে আস্তে কমতে থাকবে, আর এনবির মধ্যে কারেন্ট আস্তে আস্তে বাড়াতে থাকবে, তাহলে এটা এনার্জাইজটা বাড়তে থাকবে। তাহলে দেখেন আমি যখন এন এটাকে আস্তে আস্তে কমাইতেছি তার মানে এটা এনার্জাইজটা কমতেছে, আর এনবির কারেন্টটা বাড়াইতেছি এটা এনার্জাইজটা কি হচ্ছে, বাড়তেছে। তাহলে কি হবে, স্টেপ বাই স্টেপ আমার রোডটা ফার্স্টে কিন্তু এখানে ছিল, এনার্জাইজেশন যখন এন এর কমতেছে তাহলে আস্তে আস্তে এটা কি করবে, এটা এনবির দিকে মুভ করতে থাকবে। এবং একটা সময় গিয়ে যখন এন এটা আর এনার্জাইজ থাকবে না, এনবি এনার্জাইজ হয়ে যাবে, তখন রোটরটা কি হবে, এনবির দিকে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা এই যে স্টেপ সাইজ আছে এই স্টেপ সাইজের মাধ্যমে আমরা আসলে কি করতে পারবো, আমাদের স্টেপিং অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে পারবো। এই যে মেথডটা মাত্র ডিসকাস করলাম সেটাকে বলা হচ্ছে মাইক্রো স্টেপিং মেথড। তার মানে আমি যদি 10টা স্টেপের মাধ্যমে এন এটাকে এনার্জাইজ থেকে ডি এনার্জাইজ করে দিই 10 স্টেপে, এবং 10টা স্টেপের মাধ্যমে এনবিটাকে ডি এনার্জাইজ থেকে এনার্জাইজ করে দেই, তাহলে আমরা যদি স্পেসিফিক চিন্তা করি এইখান থেকে আমার রোটরটা এই জায়গায় চলে যাবে কয়টা স্টেপে, 10টা স্টেপে। তাহলে আমাদের স্টেপিং অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। যদি আমি এটা করে ফেলি 20টা স্টেপে তাহলে আমার অ্যাঙ্গেল কিন্তু হয়ে যাচ্ছে 4.5 ডিগ্রি। তার মানে আমরা রোটরের ভিতর আমরা যে ম্যাগনেটটা আছে সেটাকে কন্ট্রোল করতে যাচ্ছি না, আমরা স্টেপার মোটরকে যে ড্রাইভ করব বাইরে থেকে সেখানের মধ্যে কারেন্টটা কিভাবে নিব সেই জিনিসটাকে কন্ট্রোল করে আমরা চাইলে স্টেপার মোটর স্টেপিংটা কন্ট্রোল করতে পারি। এটা আসলে তাহলে আপনাদের ক্লাসে কে আছেন না আছেন সেটা ভেরিফাই করার জন্য একটা জাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মনে করেন আমি চাচ্ছি 0.45 ডিগ্রিতে রোটেশন হবে, 0.45 ডিগ্রিতে। তাহলে আমার এই যে স্টেপ বলতেছি মাইক্রো স্টেপিং স্টেপ, হ্যাঁ, একটাকে এনার্জাইজ করে ডি এনার্জাইজ করার, সেখানে কয়টা স্টেপ ক্রিয়েট করতে হবে, তার মানে কয়টা স্টেপের মাধ্যমে একটা কয়েলকে এনার্জাইজ থেকে ডি এনার্জাইজের জন্য স্টেপটা ক্রিয়েট করতে হবে। এটা একটু আমাকে সবাই চ্যাট করে পাঠান, দেখি আপনারা ক্লাসে কে কে আছেন, চ্যাট করে পাঠান। আমার স্টেপের মোটরের স্টেপিং অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে 0.45, তাহলে একটা কয়েলকে এনার্জাইজ থেকে ডি এনার্জাইজ করা পর্যন্ত আমার
কয়টা স্টেপ এখানে আসলে ক্রিয়েট করতে হবে, এই স্টেয়ার গুলা কয়টা থাকতে হবে, যদি আমি 0.45 চাই সেটার অ্যান্সারটা আমাকে চ্যাট করে পাঠান, চ্যাটে আমাকে সেন্ড করে দেন, তাহলে বুঝতে পারবো আপনারা কে কতটুকু বুঝছেন। আবার বলতেছি, আমার স্টেপার মোটরের আমি যদি স্টেপিং অ্যাঙ্গেল 0.45 চাই, তাহলে সেটার জন্য আমাকে মাইক্রো স্টেপিং এ কয়টা স্টেপ অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, আমাকে চ্যাট করে পাঠান। কোয়েশ্চেনটা কি বুঝছেন সবাই? কোয়েশ্চেনটা কি বুঝছেন? কেউ কি আছেন যে কোয়েশ্চেন বুঝেন নাই? আচ্ছা, অ্যানসার তো দেখি সবাই দেয় না। ওকে, আমি তাহলে দেই, যারা অ্যানসার দিছে ভেরি গুড, আর যারা দেন নাই তারা একটু দেখেন। এখানের মধ্যে 0.45 করার জন্য আমার কয়টা স্টেপ ক্রিয়েট করতে হবে? 200টা স্টেপ ক্রিয়েট করতে হবে, কারণ এখানে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে টোটাল 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রিকে আমার ভাগ করতে হবে কি হবে 200টায়, তাহলে আমার 90 ডিগ্রি যদি 200টাতে ভাগ করি তখন আমরা আসলে অ্যাঙ্গেল পাবো 45 ডিগ্রি। এইভাবে করেই আমরা কারেন্টটাকে এমন ভাবে এনার্জাইজ করব, আস্তে 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 200টা স্টেপে আমরা আসলে এনার্জাইজ থেকে ডিএনার্জাইজে এটাকে নিয়ে যেতে পারি। এভাবেই আসলে মাইক্রো স্টেপটা ইউজ করা, এবং এই যে কয়েলটাকে এনার্জাইজ করা, এটা আসলে বিভিন্ন রকম ড্রাইভ টেকনিকের মাধ্যমে ইউজ করা হয়। আচ্ছা, তো এই যে আজকে আমরা এক্সপেরিমেন্টটা আছে, আজকের এক্সপেরিমেন্টে এই যে আমরা বললাম কয়েলটাকে এনার্জাইজ ডিএনার্জাইজ, এই কনসেপ্টটা যে টেকনিকের মাধ্যমে ইউজ করব সেটার নাম হচ্ছে, আইসিটার নাম হচ্ছে 74194। এই 74194 ছাড়া আমরা চাইলে কিন্তু মাইক্রো কন্ট্রোলার দিয়ে এটাকে ড্রাইভ করতে পারতাম। 74194 আসলে কিছু না, একটা 4 বিট শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার যে আউটপুট আছে সেই আউটপুটটাকে শিফটিং করা। তো এই যে আউটপুটটা শিফটিং হচ্ছে, সেই আউটপুটটাকে শিফটিং করার জন্য, কারণ আমরা কি চাই, আমরা চাই মনে করেন NA, NB, NC, ND এই কয়েলগুলোকে এনার্জাইজ করব, রাইট? তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন কমনটাকে যদি আমি গ্রাউন্ড করে রাখি, তাহলে যে কয়েলের মধ্যে আমি 1 দিব সেটাই এনার্জাইজ হবে। তাহলে আমরা এই ল্যাবে যেই টেকনিকের মাধ্যমে ড্রাইভ করছি সেটা হচ্ছে ফুল স্টেপ মেথডের মাধ্যমে। তাহলে আমরা কি করছি, ফার্স্টে NA আর NB কে এনার্জাইজ করছি, আর বাকি দুইটার মধ্যে 0 দিছি, তাহলে রোটরটা সেই হিসেবে এই অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা ফার্স্টে কি করতেছি, NA, NB, NC, ND মনে করেন। তাহলে আমরা ফার্স্টে NA, NB কে এনার্জাইজ করছি, তারপর এই দুইটাকে ডিএনার্জাইজ, তারপর NB, NC কে এনার্জাইজ করছি। তাহলে দেখেন NB, NC কে এনার্জাইজ করছি, তারপর দুইটা ডিএনার্জাইজ, তারপর NC, ND কে এনার্জাইজ করছি, তারপর ND, NA কে এনার্জাইজ করছি। তাহলে দেখেন আমরা সাইমালটেনিয়াসলি ফুল স্টেপে দুইটাকে এনার্জাইজ করছি, এবং দুইটাকে এনার্জাইজ করে সেই হিসেবে আমরা রোটরটাকে মুভ করে দিছি। তো এই যে এই কাজটা যেহেতু আমরা এইভাবে করতেছি, তাহলে সেখানের মধ্যে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু আসলে এই যে আউটপুটটা আছে সেটাকে শিফটিং করতেছেন। যেমন এখানে দেখেন আপনি কিন্তু রাইট শিফট করতেছেন, তাহলে সেই জন্যই রাইট শিফটিং করে যেতে এই কাজটা করতে পারি। অথবা আমরা যদি লেফট শিফট করি তাহলে রোটরের অ্যাঙ্গেলটা কি উল্টা দিকে হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আমরা শিফটিং এর মাধ্যমে করতে পারি, সেই জন্য আমরা আসলে 4 বিট শিফট রেজিস্টার ইউজ করতেছি। বাট এটা কিন্তু 4 বিট শিফট রেজিস্টার ইউজ না করে আপনি চাইলে মাইক্রো কন্ট্রোলার দিয়েও এই কাজটা করতে পারেন। ওকে, তো আমরা যে 4 বিট শিফট রেজিস্টার ইউজ করছি সেটা আপনাদের জাস্ট আরেকটা জিনিস, আরেকটা কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে, আমি দেখলাম অনেকে অ্যানসার দিচ্ছে, অনেকে ভুল দিচ্ছে, অনেকে ঠিক দিচ্ছে। আপনারা কে কি জানেন সেটার জন্য আমি জাস্ট একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, এখানে একটা কানেকশন দেওয়া আছে DSR এর সাথে Q3। এখানে DSR এর সাথে Q3 কেন কানেকশন করতে হবে? রাইট শিফট যেটা হচ্ছে সেটার জন্য স্যার, রাইট শিফটের জন্য DSR এর সাথে Q3 কেন কানেক্ট করতে হয়? স্যার আমাদের D0, D1, D2, D4 যেটা বলছে আর কি, D3 এটার সাথে Q1, Q2, Q0, আচ্ছা, ভেরি গুড রূপক, আপনি ভিডিওটা দেখছেন, মোটামুটি বুঝা যাচ্ছে। আমি বলে দিতেছি, সেটা হচ্ছে আমরা যদি 74194 এর ইন্টারনাল স্ট্রাকচারটা দেখি, এটার ইন্টারনাল স্ট্রাকচারটা অনেকটা এরকম। আমার আউটপুট গুলো যদি এরকম হয়, QA, QB, QC, QD এই ওয়েতে যদি কানেক্টেড থাকে, এখানে ইন্টারনাল স্ট্রাকচারটা এরকম যে QA, QB, QC, QD এগুলো কিন্তু প্যারালালি আউটপুট করা সম্ভব। কিন্তু যখন আমি এটার মধ্যে শিফটিং করব, তাহলে দেখেন আমার এখানের মধ্যে যদি 0011 থাকে, আমি যখন শিফটিং করব তখন কি হবে, এই যে পরের বার ডেটাটা কি হবে, এইখানে 0টা যাবে পরেরটায়, এখানে 1টা যাবে তার পরেরটায়। তাহলে এই 1টা কই যাবে? আমরা চাচ্ছি কি এই 1টা আবার এখানের মধ্যে চলে আসুক। এই 1টাকে এখানে যদি আনতে চাই, সেটাকে আনার জন্য দেখেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে শিফট রাইট ইনপুট। তার মানে আমরা যেটা
এসআর দেখতেছি সেই এসআরটা কিন্তু এখানে দেওয়া আছে এবং সেটা কোথায় দেওয়া আছে দেখেন কিউ এর সাথে কানেক্টেড দেওয়া আছে। তার মানে আমরা যদি যে শিফট রাইটের এই জায়গাটার মধ্যে এই যে আউটপুটটা আছে এটাকে কানেক্ট করে দিই তাহলে কি হবে, এই যে ওয়ানটা এখানে বের হয়ে যাচ্ছে সেটা কিন্তু কিউ এতে আবার ঢুকে যাবে। এবং সেম কথা প্রযোজ্য হচ্ছে লেফট শিফটের জন্য। আমি যখন লেফট শিফট করি এখান থেকে যখন একটা ভ্যালু বের হয়ে যায় সেটাকে আবার আমি চাচ্ছি কি কিউ ডি তে আনার জন্য। সেটাকে আনার জন্য দেখেন এখানে ম্যানুয়ালের ডেটা শিটের মধ্যে দেওয়া আছে শিফট লেফটের জন্য একটা ইনপুট দেওয়া আছে। এই শিফট লেফটটা কিন্তু আলটিমেটলি কিউ ডি তে ডেটাটা নেয়। তাহলে আপনি যদি কিউ এর সাথে শিফট লেফটে কানেকশনটা দিয়ে দেন তাহলে এখান থেকে যে ডেটাটা বের হবে সেটা কিন্তু ডিরেক্টলি এখানে চলে আসবে। এভাবে করে আমরা আসলে কি করি, এই জিনিসটার কানেকশনটা এমন ভাবে দেই যেন শিফট রাইট যখন করব, আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আপনাদের জানা উচিত। এখানে কিন্তু বিটগুলো দেওয়া অনেকটা এরকম। এখানে Q0 কিন্তু কেউ মনে করার দরকার নেই যে LSB, Q0 কিন্তু আসলে লেফট মোড বিট আর কি, আপনার MSB হিসেবে কানেক্টেড আছে। এবং সেই জন্য আমরা যখন রাইট শিফট করতেছি আমাদের ডেটাটা হারায় যেতেছে সেটাকে আবার আনতে হবে আমাকে। তো সেই হিসেবে আমরা এখানে কানেকশনটা আসলে দিয়ে দিচ্ছি। এবং সেইভাবে লেফট শিফট যখন করছি আমার ডেটা হারায় যেতে সেটাকে আবার আনার জন্য আমরা কি করি, আমরা সেই হিসেবে এখানে কানেকশনটা আসলে দিয়ে দিই। তো এই যে আমরা কানেকশনটা আসলে দিচ্ছি সেটার মেইন কাজটা, মেইন জিনিসটা আসলে আসতেছে কোথা থেকে, এই যে আমরা বললাম এখানে কানেকশনটা সেই হিসেবে। তার মানে আমরা যখন রাইট শিফট করতে থাকবো রাইট শিফটের ডেটা যেন আবার এখানে আসে সেজন্য আমরা এখানের মধ্যে রাইট শিফটের সাথে ডিএসআর এর সাথে কিউডিটা কানেক্ট করে দিই। আর লেফট শিফট যখন করি তখন কিউ এর সাথে আমি আমাদের লেফটটাকে কানেক্ট করে দিই। এইভাবেই আমরা আসলে ডেটাকে কানেক্ট করি এবং সেটার উপর বেস করে আমাদের যে সার্কিটটা আছে সেটা যদি দেখেন তাহলে সেখানের মধ্যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একই সাথে দুইটাকে ড্রাইভ করানোর জন্য আমরা এখানে কি করতেছি দেখেন, এটা হচ্ছে Q0, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3। আমরা এখানে কি করছি দেখেন, আমরা এখানে D0 D1 দুইটার মধ্যেই 1 রাখতেছি। এবং আমি যদি দুইটাকে প্যারালাল অপারেশনে রাখি তাহলে D0 এর ডেটা আর D1 এর ডেটা কই চলে যাবে, Q0 Q1 এ চলে যাবে। তাহলে এই দুইটার মধ্যে 1 থাকবে আর বাকিগুলোর মধ্যে 0 থাকবে। এখন যদি এটার মধ্যে আমি রাইট শিফট করি তাহলে ডেটাগুলো কি হবে, এইভাবে করে মুভ করতে থাকবে। এবং এইভাবে যদি ডেটা মুভ করতে থাকে এবং এইগুলাকে যদি আমি একটা স্টেপার মোটরে কানেক্ট করে দিই তাহলে স্টেপার মোটরের কয়েলটা এনার্জাইজ হবে এবং সেই হিসেবে আমার স্টেপার মোটরটা ঘুরতে থাকবে। এবং আমি যদি এটাকে রাইট শিফট করছি ডেটাটা এইভাবে মুভ করছে এবং এটাকে যদি আমি প্রত্যেকটা কয়েলের সাথে কানেক্ট করে দিই সেই হিসেবে কয়েলটা এনার্জাইজ হবে, স্টেপার মোটরটা ঘুরতে থাকবে। আর আমি যদি এটার মধ্যে লেফট শিফট করি তাহলে স্টেপার মোটরের অ্যাঙ্গেলটা জাস্ট অপোজিট হয়ে যাবে। এই জিনিসটার জন্য আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজটা করতে যাবেন তখন দেখবেন যদি আপনি ডিএসআর আর ডিএসএল এর কানেকশনটা না দেন তাহলে তখন যেটা হবে এই যে এর পরের স্টেপে ডেটাটা কই যাবে, ওয়ান ডেটাটা এখানে Q0 তে আসতে হবে। যদি আপনি কানেকশনটা না দেন তাহলে পরের স্টেপে কিন্তু ওয়ানটা আসবে না, ওয়ানটা কি হয়ে যাবে, হারা যাবে। কারণ ওয়ানটাকে আনার জন্য যে কানেকশন সেটা আপনি ডিএসআর ডিএসএল এ দেন নাই, এই জন্য এই জিনিসটা কানেকশনটা দিতে হয়। আর আমি যে বললাম রাইট শিফট লেফট শিফট প্যারালাল লোড সেটা কিভাবে করব সেটা আসলে ডিপেন্ড করে এই দুইটা ভ্যালুর উপর। আপনারা হয়তো বা ল্যাব ম্যানুয়ালে দেখছেন S0 আর S1 এর ভ্যালুর উপর বেস করে আমরা আসলে রাইট শিফট লেফট শিফট বা প্যারালাল লোড করতে পারি। এবং এই ভ্যালুগুলো দিয়ে দিয়ে আসলে আমরা কি করতে পারি, আমাদের যে স্টেপার মোটরটা আছে সেই স্টেপার মোটরের রোটেশনটাকে আমরা আসলে কন্ট্রোল করতে পারি। তো এই জিনিসটা রোটেশনটা কিভাবে কন্ট্রোল করতে পারতেছি সেটা দেখানোর জন্য আমি আপনাদের সাথে একটু প্রোটিয়াসের এটা একটু শেয়ার করি। আচ্ছা, সবাই মনে হয় আমার মনে হয় এই প্রোটিয়াস স্ক্রিনটা দেখতে পাইছেন, ঠিক না? এই দেখেন প্রোটিয়াসে আমি আপনাদের জন্য সিমুলেশন করে রাখছি। সেখানে মধ্যে দেখেন আমি D0 D1 এ 1 দিছি, তার মানে আমার কয়েলের মধ্যে দুইটা করে আউটপুট এনার্জাইজ হবে। এবং এখানের মধ্যে আপনারা টেবিলটাও দেখতে পাইতেছেন যে আমি যদি দুইটাকে হাই করি তাহলে আমার ইনপুটে যেটা আছে সেটাই আমার আউটপুটে চলে যাবে প্যারালাল লোড। ওকে, আচ্ছা এবার দেখেন আমি যদি S0 কে হাই করি S1 কে লো করি তাহলে আমার রাইট শিফট হবে। যদি আমি S0 কে লো করি S1 কে হাই করি তাহলে আমার লেফট শিফট হবে। তো এই যে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা রাইট শিফট লেফট শিফট করতে পারি। তো সেটাই কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। আমি একটু রান করলাম, তাহলে দেখেন আমি যখন এই দুইটাকে 1 করব তখন আমার ডেটাটা কি হবে, আমার ইনপুটে যে ডেটাটা আছে সেটাই আমার আউটপুটে চলে যাবে। তাহলে Q0 আর Q1 এ আমার ভ্যালুটা চলে যাবে। এবং সেইগুলাকে আমি যদি আমার রিকোয়ার্ড স্টেপার মোটরে কানেক্ট করে দিই তাহলে আমার রোটরের মধ্যে সেই হিসেবে একটা পজিশন থাকে। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন আমরা এখানে দেখলাম রাইট শিফট করার জন্য আমাকে কি করতে হবে, S0 কে হাই S1 কে লো। তাহলে আমরা S0 যেটা আছে সেটাকে এখন কি করে দিব, S0 কে কি করে দিব হাই, কি করে দিব লো। যদি আমি লো করে দিই তাহলে আমার এখন শিফটিংটা কি হবে, রাইট শিফট হবে। দেখেন ভ্যালুটা 11টা দেখেন 11টা রাইট শিফট হওয়া শুরু করছে। এবং 11টা রাইট শিফট হলে আমার স্টেপার মোটরটার দিকে তাকায় দেখেন স্টেপার মোটরের যে এনার্জাইজটা আছে সাইমালটেনিয়াসলি দুইটা এনার্জাইজ হচ্ছে, খেয়াল করছেন?
দুইটা এনার্জাইজ হয়ে স্টেপার মোটরের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গুলার রোটেশন আমি পাইছি। আমি কি করছি, দুইটা কমন পয়েন্টকে এখানে গ্রাউন্ড করে এই জিনিসটা রোটেশন করছি। আপনাদের ল্যাবেও দেখবেন আরেকভাবে করছি, আমি জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে আমরা আসলে এই রোটেশনটাকে কন্ট্রোল করতেছি এটা দেখাইতেছি। তাহলে দেখেন এই যে আমরা 10 এটা দিলাম, রাইট শিফট করলাম, যদি আমি এখন লেফট শিফট করি তাহলে কি হচ্ছে দেখেন তো, ক্লকওয়াইজ। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানের মধ্যে স্টেপার মোটরের অ্যাঙ্গুলার রোটেশনটা উল্টা দিকে হচ্ছে। কয়েলটা এখন ডিফারেন্ট ওয়েতে এনার্জাইজ হচ্ছে, স্টেপার মোটরের অ্যাঙ্গেলটা কি হচ্ছে, ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। বুঝতে পারছেন? এখন বলেন এই যে এটা প্রত্যেকবার স্টেপ চেঞ্জ করতেছে, এই যে স্পিডটা কিসের উপর বেস করে হচ্ছে বলেন তো? এই যে স্টেপার মোটর স্পিড হইতেছে, এই স্পিডটা কিসের উপর বেস করে হইতেছে? স্যার এই যে এখানে যে সহজভাবে বললে এই যে ভ্যালুগুলা শিফটিং হইতেছে সেই শিফটিং ফ্রিকোয়েন্সির উপর। তার মানে আপনারা খেয়াল করে দেখেন এখানে একটা ক্লক আছে, এই ক্লকটা একবার রেড একবার ব্লু হইতেছে, তার মানে 1010 ভ্যালু যখন দিতেছে তখনই কিন্তু শিফটিংটা হইতেছে। তাহলে আমরা যদি এখানে ক্লক ফ্রিকোয়েন্সিটা বাড়াই দেই তাহলে কি এই শিফটিংটা আরো ফাস্ট হবে না? এবং শিফটিং তাহলে আমার কি হবে, আমার স্টেপার মোটরটা অনেক বেশি ফাস্ট মুভ করা শুরু করবে। এটা বুঝতে পারছেন? তার মানে আমরা যদি স্টেপার মোটরে কি করি, এই যে ক্লক ফ্রিকোয়েন্সিটা আছে এই ক্লক ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, স্টেপার মোটরের মধ্যে স্পিডটা বাড়াতে ফেলতে পারবো। আমরা যখন ল্যাবে করি তখন কিন্তু আমরা এখানের মধ্যে ইনিশিয়ালি 1 হার্টজ দিয়ে রাখি বোঝার সুবিধার জন্য, আর পরবর্তীতে আমরা যখন এই স্পিডটা বাড়াতে চাই তখন কিন্তু আমরা এটার মধ্যে কি ইউজ করি, এটার মধ্যে হাই ফ্রিকোয়েন্সি দেওয়ার চেষ্টা করি। তো এটা বেশি ফ্রিকোয়েন্সি দিলে আবার রেসপন্স শো করতে পারে না, তো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি পর্যন্ত দিয়ে এটার যে রোটেশনটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। তাহলে একটু খেয়াল করেন, আপনারা যখন ল্যাবে দেখছেন তখন আপনারা ল্যাব ম্যানুয়ালে দেখছেন তখন দেখছেন এখানের মধ্যে ডাইরেক্টলি কিন্তু স্টেপার মোটরকে কানেক্ট করা হয়নি, এখানে মাঝখানে আবার কি সব জিনিস জানি কানেক্ট করা হয়েছে। এই মাঝখানের মধ্যে এই জিনিসগুলো কেন দেওয়া হয়েছে কেউ কি বলতে পারেন? এই জিনিসগুলো সুইচিং প্রবলেম করার জন্য। সুইচিং প্রবলেম, আচ্ছা আমি বলে দেই। এটার মেইন রিজন হচ্ছে একটা 74194 এর একটা আইসি থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা কিন্তু সাফিসিয়েন্ট এনাফ না একটা স্টেপার মোটরকে ড্রাইভ করতে বা একটা কয়েলকে এনার্জাইজ করতে। তো আপনি যে কারেন্টটা একটা আইসি থেকে বের হবে সেটা দিয়ে কিন্তু একটা কয়েলকে এনার্জাইজ করতে পারবেন না। আমি তো যেটা করছি প্রোটিয়াসে একটা ইনভেশন করছি, সেটার জন্য আপনি ইজিলি জিনিসটা বুঝতে পারছেন। বাট যখন আপনি একটা স্টেপার মোটরের কয়েল এনার্জাইজ করতে পারবেন, যে কারেন্টটা দরকার সেই কারেন্টটা কিন্তু 74194 দিতে পারে না। সেই কারেন্টটা দেওয়ার জন্য আমাদের এক্সটার্নাল সোর্স দরকার হয়। তো এক্সটার্নাল সোর্সের মাধ্যমে যখন কারেন্টটা দিতে যাবেন তখন যেটা আমাদের দরকার হয় সেটাকে বলা হয় মোটর ড্রাইভার। ওকে, তার মানে আমরা এক্সটার্নাল সাপ্লাইয়ের মাধ্যমে কয়েলটাকে এনার্জাইজ করব। তাহলে দেখেন আমরা যদি এখানে জিনিসটাকে মোটরটাকে ড্রাইভ করতে চাই তাহলে আমাদের একটা ওয়ে কি, আমরা 4টা মসফেট ইউজ করতে পারি, প্রত্যেকটা মসফেটের সাথে আলাদা আলাদা ট্রেনার বোর্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে রাখতে পারি, সেই পাওয়ার সাপ্লাই দিয়ে আসলে কি হবে, এই কয়েলটা এনার্জাইজ হবে। তাহলে আপনি বুঝতে পারতেছেন এটাকে ড্রাইভ করতে গেলে আপনাকে আসলে এইচ ব্রিজ ইউজ করতে পারে বা 4টা সোর্স দিয়ে কাজটা করতে হতে পারে বা মসফেট দিয়ে করতে হতে পারে। তো আপনি মোটর ড্রাইভার যে কোনোটা দিয়ে কাজটা করতে পারেন। কিন্তু এখানে যেটা আমাদের ল্যাবে সমস্যা ছিল, যখন 4টা মসফেট ইউজ করেন অনেক সময় মসফেট নষ্ট থাকলে বোঝা যায় না। তো সেই প্রবলেমটা দূর করার জন্য বা স্টুডেন্টরা যখন প্রবলেম ফেস করে সেটাকে সলভ করার জন্য আমরা আসলে যেটা করছি ল্যাবে সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতেছেন এই পার্টটাকে আমরা ল্যাবে রিপ্লেস করে ফেলছি ULN 2003 দিয়ে। এই ULN 2003 কিন্তু আসলে কিছুই না, জাস্ট একটা মোটর ড্রাইভার। ওকে, তার মানে ওইটা কিন্তু আসলে কি করতেছে, আপনার যে মোটরটা আছে সেটাকে ড্রাইভ করার জন্য জাস্ট হেল্প করতেছে, আর কিচ্ছু না। তার মানে আপনি এটার মধ্যে যা ভ্যালু দিবেন সেই ভ্যালুটাই আউটপুটে পাবেন। কিন্তু সুবিধাটা কি, এটার মধ্যে আপনি এখানে একটা বিশাল বড় অ্যামাউন্টের ভোল্টেজ সাপ্লাই দিতে পারেন, অ্যাপ্রক্সিমেট হাইয়েস্ট 20 ভোল্ট পর্যন্ত। এবং এইটার যে কারেন্টটা আছে সেই কারেন্টটা আপনি আসলে মোটরে চলে যাবে এবং মোটরটা হাই স্পিডে ঘুরবে। একটা মোটরকে রান করতে কিন্তু ভালো কারেন্ট লাগে, তো সেই কারেন্টটা আপনি একটা 74154 থেকে পাইতেছেন না। আপনি মোটর ড্রাইভার বা মসফেট দিয়ে কাজটা করতে পারেন। আমরা ল্যাবে যেটা করছি সেটা হচ্ছে ULN 2003 দিয়ে করছি এবং সেটার মাধ্যমে আমরা আসলে এক্সটার্নাল বড় সাপ্লাই বা হাই কারেন্টের একটা সাপ্লাই দিয়ে দিতে পারি। তো আমরা সেই হিসেবে আগে যেরকম দিতাম সেটার মধ্যে এটার মধ্যে সেম কাজ করব, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে এটার ভিতরে কিন্তু সার্কিটটা একটা ইনভার্টারের মতো। তার মানে আমি যদি এখানের মধ্যে 1100 দেই তাহলে এটার আউটপুটের মধ্যে বেসিক্যালি কি আসবে, 0011 আসবে। তাহলে আমরা যদি কোনো কয়েলকে এনার্জাইজ করতে চাই তাহলে আপনিই বলেন কোন কয়েল যেটা এনার্জাইজ করতে চাইলে আমরা চাচ্ছি কি যেখানে আমি 1 দিচ্ছি সেখানে কয়েলটা এনার্জাইজ হোক। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা যখন স্টেপার মোটরটাকে কানেক্ট করব আমরা চেষ্টা করব এমন ভাবে ডিজাইন করতে যেন 0 স্টেপার মোটরে গেলে সেই কয়েলটা এনার্জাইজ হয়ে যায়।
তাহলে 0 গেলে স্টেপার মোটর এনার্জাইজ করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কমন পয়েন্টে কানেক্ট করে রাখছি কাকে, দেখেন 5 ভোল্টকে। তাহলে দেখেন এইবার যদি এন এর মধ্যে 0 আসে তাহলে এখানে কি একটা কারেন্ট ফ্লো করবে না, এবং এই কয়েলটা তখন কি হয়ে যাবে, এনার্জাইজ হয়ে যাবে। তার মানে যেই জায়গাটায় আমরা যেই কয়েলে এখন তাহলে 0 দিব সেই কয়েলটাই এখন তাহলে কি হয়ে যাবে, এনার্জাইজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমি যদি এখানে 0 দেই আর এটাতে 0 দেই তাহলে কয়েল দুইটা কি, এই দুটো এনার্জাইজ হবে, রোটার একটা পজিশন আসবে। এরপর যদি আমি এনডি আর এনসি কে 0 দেই তাহলে এই দুটো এনার্জাইজ হবে। এরপর আমি যদি এনসি আর এনবি কে এনার্জাইজ করি তাহলে এই দুটো এনার্জাইজ হবে, রোটারের পজিশন সেই হিসেবে হবে। এরপর যদি এনবি এন কে এনার্জাইজ করি সেই হিসেবে রোটারের পজিশন হবে। তার মানে আমরা এখানের মধ্যে 0 দিয়ে এনার্জাইজ করার জন্য কি করলাম, কমন পয়েন্টের মধ্যে 5 ভোল্টে কানেক্ট করে দিলাম। এবং এই যে আমরা কমন পয়েন্টটা ইউজ করতেছি, এই ধরনের স্টেপার মোটরকে বলা হয় ইউনিপোলার স্টেপার মোটর। এবং একটা ইউনিপোলার স্টেপার মোটরে দেখবেন মিনিমাম 4টা কয়েলের জন্য 4টা তার, আর 2টা কমনের জন্য 2টা তার, অনেক সময় এটা একটাও থাকে। তার মানে আপনি দেখবেন 6টা তার বা 6টা ওয়্যার বের করা থাকে, এবং অনেক ক্ষেত্রে 5টা ওয়্যারও বের করা থাকে। তার মানে হচ্ছে এই 2টা কমনকে একটা বানায়, একটা 5টা ওয়্যার বের করা থাকে। আপনি সেই হিসেবে এটাকে এনার্জাইজ করতে হয়। 4টা কয়েলকে ড্রাইভ করার জন্য 4টা কানেকশন দিতে হয়, আর কমনটাকে কোন একটা সাপ্লাই কানেক্ট করে দিতে হয়। আর যদি আমি বাইপোলার কাজ করতাম তাহলে কিন্তু এই কমন পয়েন্টগুলো থাকতো না, তখন আসলে কয়টা ওয়্যার থাকতো, 4টা ওয়্যার থাকতো। ওকে, তো এটা ডিপেন্ডিং অন স্টেটার পজিশন। এভাবেই আসলে আমরা স্টেপার মোটরকে আসলে ড্রাইভ করি। এবং এই যে স্টেপার মোটরটাকে ড্রাইভ করতেছি আমরা ল্যাবে কিন্তু ULN 2003 ইউজ করি, কিন্তু কেউ যদি মসফেট ড্রাইভার দিয়ে কাজটা করেন সেটা কিন্তু কোনো ক্রাইম হবে না। কিন্তু আমরা ল্যাবে মসফেটটা ইউজ করি না কেন, কারণ এখানে প্রত্যেকটা মসফেটকে ইউজ করার জন্য আমার ডিফারেন্ট আসলে আলাদা আলাদা মসফেট লাগতো। কোন একটা মসফেট নষ্ট হলে সেটা আবার বোঝার প্রবলেম, মানে বোঝা যেত না, অনেক সমস্যা আসলে স্টুডেন্টরা ফেস করতো। তো আপনারা যদি আপনারা ফেস টু ফেস ল্যাব করেন না, যদি নাও করেন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে যখন আপনাদের লাইফে কখনো লাগবে ইউজ করতে, তখন আপনারা এমন ভাবে এই ULN 2003 এর কানেকশনটা আমাদেরকে দিতে হবে যাতে আমার এখানের এই যে আমরা এটাকে যে এনার্জাইজ করতেছি সেটার উপর বেস করে আমরা মোটরের মধ্যে কি পাই, একটা সুন্দর স্টেপিং অ্যাঙ্গেল পাই। যদি আমি পারফেক্টলি এটাকে এনার্জাইজ না করতে পারি তাহলে কি হবে, একবার রোটরটা এই সাইডে যাবে, একবার এই সাইডে যাবে, একবার এই সাইডে যাবে, আবার এই সাইডে আসবে, তখন আপনি দেখবেন মোটরের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। আমরা জানি যদি এটা একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে রোটেট না করে একবার ডানে একবার বামে যায় তাহলে আসলে এটাকে ভাইব্রেশন হতে থাকে। এটা আমরা কমনলি দেখতে পাই। আপনি যখন কোন একটা স্টেপার মোটর ড্রাইভ করতে যাবেন, আপনি যদি ফেজগুলোকে প্রপারলি কানেকশন না দেন, ওখানে নরমালি স্টেপার মোটরে ট্যাগ করা থাকে, আর যদি ট্যাগ না থাকে তাহলে আপনাকে এমন ভাবে কানেকশন দিতে হবে যেন একটা প্রপার আপনি কি পান, একটা স্টেপিং অ্যাঙ্গেলের ওয়াইজ স্টেপ চেঞ্জ করতে পারেন। তো সেই হিসেবে আপনাকে ফেজগুলোকে কানেক্ট করতে হবে। এখানে যে ফেজগুলো দেওয়া আছে এই হিসেবে না, এটা আসলে আপনি যখন ল্যাবে করতে যাবেন সেখানে মধ্যে আপনাকে যেটা করতে হবে, আমাদের এক্সপেরিমেন্টে যেভাবে আসলে আমরা করছি সেই হিসেবে আপনাকে আসলে কানেকশন দিতে হবে। আপনি NA ND এভাবে করে আপনাকে কানেকশন দিতে হবে, যে NA NB NC যেভাবে দেখতেছেন এইভাবে করে আপনাকে কানেকশনটা দিতে হবে। তো যেমন ভাবে কানেকশন দিতে হবে যাতে আপনি যখন দুইটা কয়েলকে এনার্জাইজ করেন আপনার রোটরটা যে পজিশনে যাবে সেটা যেন সিকোয়েন্সিয়াল ওয়েতে হয়। আমরা যেটা করতেছি ফার্স্টে NANB কে, তারপরে NBNC কে, তারপরে NCND কে এভাবে সিকোয়েন্সিয়ালি রোটেট করাচ্ছি। তো এইভাবে আপনাকে আসলে জিনিসটা কানেক্ট করতে হবে, কারণ আপনি যদি একটা NA or NB কে এনার্জাইজ না করে ND কে এনার্জাইজ করেন তাহলে দেখবেন রোটরটা বিভিন্ন দিকে মুভ করবে, তখন আসলে আপনি একটা পারফেক্ট অ্যাঙ্গেল পাবেন। এই জিনিসটা একটা ভেরি ইম্পর্টেন্ট হয়। ওকে, তো স্টেপার মোটর নিয়ে আমি আসলে অনেক কিছু ডিসকাস করার চেষ্টা করলাম, তাও আপনি টিভিতে হয়তো আপনারা দেখবেন বা এগুলো আপনারা পরবর্তী যখন নিজেরা ইউজ করতে যাবেন তখন আরো ডিটেইলসে দেখবেন। তো স্টেপার মোটর কেউ যখন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু আসলে প্রচুর আপনাদের লাগবে। তো আমি জাস্ট একটু ব্রিফলি ডিসকাস করার চেষ্টা করলাম, এবং আপনাদের যে ল্যাবটার যে ভিডিওটা সেখানে আরো ডিটেইলস অনেক ডিসকাশন করা হয়েছে। তো এই যে এত কিছু ডিসকাস করলাম, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আস্ক করতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, আস্ক করতে পারেন। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তো ভালো। স্যার তাহলে কি আমি ক্লোজ করে দিব সেশনটা? আচ্ছা, তাহলে আমি ক্লাসের সেশনটা ক্লোজ করে দিচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, সরি হাসিব, নেট ডিসকানেক্টেড হয়ে স্যার সমস্যা নেই ভাই, সমস্যা নেই, তাহলে আমি ক্লোজ করে দিই। হ্যাঁ হ্যাঁ শিওর। ঠিক আছে, তাহলে আমি সেশনটা ক্লোজ করে আর ওদের পরবর্তীগুলো আমরা তাহলে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।